স্বার্থ সরু চোখে বলল, ফোন করেছিল যে, তার নাম কি? ওসব কয় নাই, আমি অত জিগাইও নাই। টাকা দিয়া আমাগো লেনদেন পাইলেই হইল, আর ফিরতি ফোন দিলে ওই নাম্বারও বন্ধ কইতো। স্বার্থ ঠোঁট কামড়ে ভাবলো, বলল, আর টাকা সেটা কিভাবে নিয়েছিস? আমার আস্তানার সামনের রোডে একটা পোড়া দোকান আছে, ওইখানে গর্ত খুঁড়ছিলাম, রাইখা যাইতে বলছিলাম রাতের দিকে, তারপর ওগো এক লোক আইসা রাইখা গেছে। স্বার্থ শফিকের দিকে চেয়ে ইশারা করলো কিছু, সাথে সাথে তিনি চললেন কোথাও। স্বার্থ বেরিয়ে আসতে নিলেই ফরহাদ চেঁচালো, আমার তাইলে আর ওইখানে নেবেন না তো? উত্তর দিল না ও, বেরিয়ে এলো। ফরহাদ বলল, আমারে তাইলে একটা কল করতে দেন। স্বার্থ যেতে নিয়েও থামলো, ঘাড় ভেঙে তাকালো টেবিলে। সাদা রুমালের ওপর ফরহাদের মোবাইল, পিস্তল, বাইকের চাবি রাখা। গিয়ে মোবাইল ফোনটা তুললো ও। ফরহাদ ভাবলো ওকে দেবে, অথচ ওকে চমকে দিয়ে স্বার্থ ফোনটা নিজের পকেটে ভরে ফেললো। ছেলেটা উদ্বিগ্ন হয়ে বলল, ও স্যার, ফোনটা দেন না স্যার, ফোন না দিলে জামিন হইব কেমনে? হাই হাই। স্বার্থ যেতে যেতে গোটা থানায় ঘোষণা দিল, আমরা যে একে ধরেছি এর একটু শব্দও যেন বাইরে না যায়। সবাই মাথা নাড়ল একসাথে। ওকে স্যার। ফরহাদ যে পোড়া দোকান আর গর্তের কথা বলেছিল মিলেছে সেটা, কিন্তু সেখানকার কাছাকাছি কোনো সিসি ক্যামেরা না থাকায় সুরাহা পাওয়া গেল না। এদিকে ঘড়িতে সময় কাটছে, মাঝে বারবার জামিলকে ফোন করে খবর নিল স্বার্থ। তুষির এখনো কোনো রেসপন্স নেই, যন্ত্রপাতির সবগুলো কাটা ওই একই জায়গায় স্থির। দ্বিতীয় রাত পার হলো, কিন্তু এক ফোঁটা ক্লু পেল না স্বার্থ। হঠাৎ মেসেজ এলো ফোনে, জামিল পাঠিয়েছে, ডাক্তার বললেন আজকের দিনটা দেখবে, তারপর ভালো মন্দ বলবে, দোয়া করিস। আর তোর হবু বউ এসেছে তোর এক্স বউকে দেখতে। স্বার্থর গলা শুদ্ধ তেতো হয়ে গেল, দুম করে ফোন ছুঁড়ে রাখলো টেবিলে। জামিল বকের মতো লম্বা একটা ছেলে, কিন্তু কখন কোন সিচুয়েশনে কি বলতে হয় এখনো বুঝলো না। ও চেয়ারে বসে রইল, দুহাতের মুঠোয় কপাল নুইয়ে, চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে। শরীফ এসে দাঁড়ালেন তখনই, ডাকলেন আস্তে, স্যার। স্বার্থ মাথা তুলল না, চুপ রইল। উনি নিজেই বললেন, বাড়ি যাবেন না স্যার? দুটো দিন থানাতেই আছেন, তুমি চাইলে যাও। না না স্যার, আপনাকে রেখে আমি যাই কি করে? স্যার, তাহলে কিছু খাবার আনাবো? স্বার্থ মুখ তুলে চাইল, কপালটা বেঁকে বসলো আচমকা, তেমন ঝট করেই বলল, শরীফ, ফরহাদকে এখানে নিয়ে এসো তো। ভদ্রলোক একটু ভিমরি খেলেও রওনা করলেন ত্রস্ত। ফরহাদ এলো ভয়ে ভয়ে, ওর কপাল ছুলে গেছে কাল দেওয়ালে এক বাড়ি খেয়ে। থানা থেকে ফার্স্ট এইড দিয়েছে আপাতত। জড়সড় হয়ে দাঁড়াতে স্বার্থ ভ্রুয়ের ইশারায় চেয়ারে দেখালো, বস। এক পল বিভ্রান্ত চোখে শরীফের দিকে দেখলো ছেলেটা, অমনি পিঠে ধাক্কা মারলেন তিনি। বস শালার পুত, আমার মুখের দিকে কি দেখোস? চেয়ার থেকে পড়ে যেতে যেতেও নিজেকে সামলে বসলো ফরহাদ। স্বার্থ ওপাশ থেকে উঠে এলো, ফরহাদের চেয়ারটা ঘুরিয়ে ফেরালো নিজের দিকে। ভীষণ ডরে মিয়ে গেল ছেলেটা। ওর পাশে চেয়ারের হাতলে বসলো স্বার্থ, ভ্রু উঁচিয়ে বলল, এর আগে কটা খুন করেছিস? 6টা। কাকে কাকে? অন্য জেলা স্যার, ঢাকায় করছি এটাই সহ 3টা। প্রথমটায় এক রাতেই জামিন হয়েছিল, আর পরেরটায় ধরতে পারে নাই। শরীফ দাঁত খিচিয়ে বলেন, একদম পাশার মধ্যে দিতে হয়, মানুষ মানুষ কেমনে? দুনিয়ায় আর কোনো কাম নাই? ফরহাদ চুপ করে রইল। স্বার্থ বলল, তুই বললি ওদের সাথে নিজে যোগাযোগ করতে পারিসনি কারণ ফোন বন্ধ থাকতো, তাই তো? জি জি। এর মানে ওরাই তোকে কল করেছে, আর সেটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়। কখন সেটা? ফরহাদ হতবাক হয়ে চাইল, বাপরে কি মাথা! বলল থেমে থেমে, 9টায় রাত। মাথা নাড়ল ও। স্বার্থ আর চোখে দেওয়াল ঘড়িতে তাকায়, 8টা বাজে এখন। বলল, আমাকে গুলি করতে আসার পর ওদের সাথে তোর আর কোনো কথা হয়নি? না স্যার, মারতে গেছি আপনারে, মরছে এক মাইয়া, তাও আপনার সাথের। পাবলিক ধরলে ধোলাই খাইতাম, আর আপনারা ধরলে তো আমাগো নিয়ম আছে, মার্ডারে 2 দিন লুকাইয়া থাকতে হয়, ফোন টোন বন্ধ রাখতে হয়, এরপর হাওয়া ঠান্ডা হইলে আবার আগের মতো। অমনি শরীফ পেছন থেকে ওর মাথায় থাপ্পড় মেরে বললেন, হারা বাচ্চা, আবার মুখ নাড়াইয়া কয় এইগুলা করে খুন, তাতে আবার নিয়ম। স্বার্থ বলল, শান্ত হও। শোন ফরহাদ, এর মানে তুই ওদের খোঁজ দিসনি যখন, ওরাই তোর সাথে যোগাযোগের চেষ্টা করবে, তাহলে হিসেব মতো আজ রাত 9টায় ওরা তোকে আবার কল করবে। করতে পারে স্যার। স্বার্থ বিড়বিড় করে বলল, পারে না, করবেই। 1 ঘন্টা কাটলো চোখের পলকে। গোটা কক্ষ নিস্তব্ধ এখন। মাথার ওপর একটা মাত্র টিউবলাইট জ্বলছে, যাতে স্পষ্ট ভেসে আছে ফরহাদের ফ্যাকাশে চেহারা। বারবার হাত তুলে কপালের ঘাম মুছছে সে। হাতে ফোন, ঠকঠক করছে আঙ্গুল। মাঝে এক পল চোখের কোণ তুলে স্বার্থের নীরের চিবুকে চাইল। স্থির নজর ঘুরিয়ে দেওয়াল ঘড়ি দেখছে সে। পাশের টেবিলে কয়েকটা মনিটর চলছে, গ্রাফ, টাইমার আর ম্যাপের ছবি। মাঝে শান্ত হয়ে থমকে আছে লাল এক চিহ্ন। সবার চোখে অপেক্ষা। 9টা
পেরিয়েছে ঘড়িতে। ঠিক 9:15 নাগাদ ফরহাদের ফোন বেজে উঠল। অমনি নড়েচড়ে বসলো সবাই। ও রিসিভ করতে গেলেই স্বার্থ শান্ত স্বরে হুঁশিয়ারি দিল, যতক্ষণ আমি না বলবো লাইন যেন না কাটে। ঘাড় নাড়ালো ফরহাদ, ধরলো ফোনটা। ওপাশ থেকে এক পুরুষ কণ্ঠ বলল, কিরে ভাই, তোমার খবর কি? ফোন ধরো না কেন? ফরহাদ স্বার্থের দিকে চাইল। ভ্রুয়ের ইশারায় কথা এগোতে বোঝালো সে। ও বলল, ঘুমেছিলাম। আর আমি কইছি না 1-2 দিন ফোনে না জ্বালাইতে? হোপ শালা, আমাগো টেনশনে রাইখা ঘুমাইতেছিলা? ওইদিকে কি খবর কও? কেন আপনারা খোঁজ নেন নাই? পাগল ভাই সাফ সাফ কইছে থানার আশেপাশে না থাকতে, কারো সন্দেহ যেন না হয়। কিন্তু পাবলিক প্লেসে মারলে তো টিভিতে দেখায়, ফুটেজ মুটেজ থাকে, কোথাও কিছু পাইলাম না কেন? ওই পুলিশ মরছে না হাসপাতালে মরতাছে? স্বার্থের রাগ হওয়ার কথা ছিল, কিন্তু ঠোঁটের কোণ তুলে হাসলো ও। শরীফের দিকে তাকালো এক পল, তার মুখেও হাসি। মলের আশেপাশের যত সিসি ক্যামেরা ছিল সব ফুটেজ ওরা আগেই সরিয়ে ফেলেছিল, যাতে মিডিয়ার হাতে না পড়ে। তাহলে খুনিকে পাওয়া কঠিন হতো। আরো সজাগ হয়ে পড়তো সে। ফরহাদ মিনমিনিয়ে বলল, খবর ভালো না, পুলিশে গুলি করতে গিয়া এক মাইয়ার গায়ে লাগছে। কি? শালাকু বাচ্চা, তুই বা কিলার, এই জন্যে তোরে 2 লাখ অগ্রিম দিছি। অহন আমি ভাইরে কি কমু? কাম নেওয়ার সময় ফাফর নিলি কত? এই তোর কাম? তোর বাপ ওই খয়রুল রে ধর্ম আগে, তোরে নিয়ে এত চাপা মারলো, তোর দৌড় তো দেখলাম। দেখেন, বাপ নিয়ে কথা কইবেন না, আমি তো পুলিশে নজরে রেখে শুট করছি। ও নিচু হইলে আমার কি দোষ? খানপোলা, তর্ক করিস না। অহন কই আসোস? ফরহাদ স্বার্থের দিকে চাইল। স্বার্থ আঙ্গুল দিয়ে দেখালো কিছু। ও বুঝতে পেরে বলল, আমি আমার আস্তানায়। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড হইয়া থাক, বেশি বাইরটাই হইস না। আপনি কই আছেন? আমি কই তাতে তোর কাম কি? আমি আমার জায়গায় আছি। ও, আমার বাকি টাকা দেবেন না? তেতে উঠল সে। আবার টাকা চাস? কোন মুখে চাস? রাখ শালা, মুডটাই খারাপ কইরা দিছে। কাম তো পারলেই না, আবার টাকা মারায়। ফোনটা কেটে গেল। টেক অফিসার সাথে সাথে বলেন, গট ইট স্যার, নারায়ণগঞ্জ থেকে ফোন করেছে, টাওয়ারে থেকে সি এর দিকে গিয়েছে, তবে ফোন বন্ধ করে দিয়েছে আবার। স্বার্থ ফরহাদের হাত থেকে ফোন নিয়ে নিল, বাকিদের দিকে চেয়ে বলল, এটাকে ভেতরে সেলে রাখো, যেন চেঁচালেও আমার কানে না আসে। ফরহাদ বলল, কিন্তু স্যার আমি তো সাহায্যই করলাম, আমায় ছাইরা দেন না। 2জন পুলিশের লোক তাও টেনে হিস্ট্রে নিয়ে গেল ওকে। শরীফ এগিয়ে এসে বললেন, স্যার এবার কি করব? ওরা জেনেছে আমি মরিনি, মানে এটাও বুঝবে আমি এখন ওদের খেপাটে সারের মতো খুঁজবো। ওরা তো লুকাবে শরীফ, যেহেতু রুহানের ছবি দিয়ে আগে ওয়ান্টেড জারি করা, ও শহর ছাড়বে না। এক কাজ করো, যে এলাকায় এই লোকেশন ট্র্যাক হলো আশেপাশের সব সেফ হাউস হোটেলের খবর নাও। ইঁদুর গর্তে বেশিক্ষণ থাকতে পারে না, আমি আজ রাতের মধ্যেই ওকে ধরবো।